বাইকে করে এয়ারপোর্টে আসছিলেন কাজে, চীনা সুতোর মাঞ্জায় গলা কেটে মৃত্যু প্রাক্তন জওয়ানের। শুভেন্দু অধিকারীকে কুকুর বললেন বিএনপি নেত্রী অর্পণা দাস। তার কথায় বাংলাদেশের হিন্দুদের উপর কোনো নির্যাতনই হয় না। এদিকে ফের ভাঙচুর দুর্গা প্রতিমা। অবশেষে নামল সোনার দাম, রেকর্ড পতনে মাথায় হাত ব্যবসায়ীদের। সহকর্মী স্ত্রীকে দেখেই যৌন লালসা, ফাঁকা বাড়িতে সুযোগ পেয়ে ধর্ষণ যুবকের, শিউরে ওঠা কাণ্ড বিজেপি শাসিত রাজ্যে। তুই বড় হ, তোকে বিয়ে করব, কেন সপ্তম শ্রেণীর ছাত্রীকে টুকরো টুকরো করে কাটলেন শিক্ষক, ভয়ঙ্কর অভিযোগ। শিক্ষকের বাড়িতে সেক্স টয়, সেক্স ভাইব্রেটর, কাজের মেয়ের সঙ্গেও ঘনিষ্ঠতা, তল্লাশিতে যা মিলল তাতে চোখ কপালে। 14 মিনিটে ভোটার তালিকা থেকে 12 জনের নাম ডিলিট। ফের ভোট চুরির প্রমাণ পেশ রাহুলের, জানালেন হাইড্রোজেন বোমা শীঘ্রই। প্রমাণ থাকলে আদালতে যান, গণতন্ত্র বিরোধী রাহুলকে তোপ দেগে বিজেপি বলল অনুপ্রবেশকারীদের রক্ষার চেষ্টা। গাজায় ফের নারকীয় হামলা, রাষ্ট্রসংঘের নিন্দা উড়িয়ে গত 24 ঘণ্টায় নিহত 98। আসছি বিস্তারিত আলোচনায়। বিশ্বকর্মা পুজো সেই উপলক্ষে উঠছিল ঘুড়ি, তবে সেখানেই ঘটল অঘটন। বাইকে করে এয়ারপোর্টে যাওয়ার পথে ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু প্রাক্তন সেনা জওয়ানের। মৃতের নাম গৌতম ঘোষ। জানা গিয়েছে তিনি ব্যারাকপুরের বাড়ি থেকে বাইকে করে এয়ারপোর্টের কাছে যাচ্ছিলেন, আর তখনই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। খড়দহের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর ঘুড়ির সুতায় গলা কেটে যায় তার। দ্রুত এলাকাবাসী ছুটে আসেন, উদ্ধার করে তাকে খড়দহের বন্দিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন গলা কেটে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই ওই প্রাক্তন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। চিফ সিকিউরিটি সুপারভাইজার দমদম এয়ারপোর্ট কিরণময় ঘোষ বলেন, উনি নিরাপত্তা কর্মী ছিলেন, বাড়ি থেকে উনি কাজে বাইকে করে যাচ্ছিলেন, সেই সময় চীনা সুতায় গলা কেটে যায়। সঙ্গে সঙ্গে ওকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। উনি মিলিটারি পুলিশ ছিলেন, ফোর্ট উইলিয়ামে পোস্টিং ছিল তার। তিনি আরও বলেন, এই বেআইনি চীনা সুতোর মাঞ্জা বন্ধ করা হোক। প্রচুর মানুষ প্রাণ হারানোর জন্য। তবে এই ঘটনা নতুন নয়, এর আগেও এই একই ঘটনা ঘটেছে। তা নিয়ে পুলিশের তরফে যথেষ্ট সচেতনতার বার্তা প্রচার করা হয়েছে। মা ফ্লাইওভারে প্রচুর মানুষ চীনা সুতোর মাঞ্জায় গলা কেটে প্রাণ হারিয়েছেন। সেই ঘটনার পর আবারও মর্মান্তিক খবর এলো। শেখ হাসিনাকে অনৈতিকভাবে ক্ষমতা থেকে সরিয়ে বাংলাদেশের দখল নিয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে কট্টর ইসলামী দলগুলি। তারপর থেকে বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর অবর্ণনীয় নির্যাতন চলছে। খুন, ধর্ষণ, ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর ও লুটপাট, জমি জায়গা জবরদখল, মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা লাগাতার ঘটে চলেছে বাংলাদেশে। বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সরব হতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কিন্তু বাংলাদেশের কট্টর ইসলামী রাজনৈতিক দল বিএনপি এর নেত্রী ও রমনা কালীমন্দির কমিটির সভাপতি অপর্ণা রায় দাসের কথায় বাংলাদেশে আদপে হিন্দু নির্যাতন হয় না। উল্টে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সরব হওয়ায় তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কুকুর বলেও গালাগালি করেছেন। এদিকে জানা যাচ্ছে যে বাংলাদেশে ফের অসম্পূর্ণ দুর্গাপ্রতিমায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল রমনা কালীমন্দির কমিটির একটা জমায়েতে অপর্ণা রায়দাসকে হ্যান্ডমাইকে বলতে শোনা গেছে, ভারত থেকে শুভেন্দু বারবার বলে যে বাংলাদেশের হিন্দুরা শান্তিতে নেই, শান্তিতে না থাকলে পুজো পালন কি করে হয়? গত বছর আমাদের পুজো 31,000 হয়েছে, তাহলে কিভাবে হলো? কপালে বড়সড় লাল রঙের গোল টিপ ও হাতে লাল তাগা পরিহিতা ওই মহিলাকে এরপর বলতে শোনা গেছে, ভারতের ওই কুকুর শুভেন্দু ঘেউ ঘেউ করে, তাকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান যে বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। আমি আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছি রমনা কালীমন্দিরের পক্ষ থেকে। মহিলার কথায় সকল ধর্মের মানুষ নির্যাতিত হয়েছে। আমি বলবো না যে শুধু সনাতন ধর্মাবলম্বীর মানুষ নির্যাতিত হয়েছে, সকল মানুষ জনগণ নির্যাতিত হয়েছে। সবচেয়ে আনন্দের বিষয় ছিল বিগত বছরের দশমীতে এই মন্দির প্রাঙ্গণে ছোট ছোট মেয়েরা সিঁদুর খেলেছে। স্বাধীনতার পর এর আগে এত সাড়ম্বরে তারা পালন করতে পারেনি। গত কয়েকদিন ধরে লাগাতার বেড়ে চলা সোনা ও রূপোর দাম বুধবার বড়সড় ধাক্কা খেল। বিশ্ববাজারে ব্যাপক মুনাফা তোলার প্রবণতা দেখা দেওয়ায় দাম অনেকটাই কমেছে। এক ধাক্কায় 10 গ্রাম সোনার দাম কমেছে 1080 টাকা। অন্যদিকে রূপোর দাম কমেছে আরও বেশি, প্রতি কেজিতে 3550 টাকা। এর ফলে স্থানীয় জহুরি বাজারে 24 ক্যারেট সোনার দাম 1% কমে হয়েছে 1,09,730 টাকা। জিএসটি সহ এই দাম দাঁড়ায় 1.13 লক্ষ টাকা। এর আগের দিন মঙ্গলবার সোনার রেকর্ড মূল্য ছিল 1.14 লক্ষ টাকা। রূপোর দামে সবথেকে বেশি পতন দেখা গেছে। রূপোর দাম 2.75% কমে হয়েছে 25,750 টাকা। জিএসটি সহ দাম দাঁড়ায় 1.295 লক্ষ টাকা। মঙ্গলবার রূপোর রেকর্ড দাম ছিল 1.33 লক্ষ টাকা।
আন্তর্জাতিক বাজারেও একই চিত্র দেখা গেছে। সোনার ডিসেম্বর ওয়াদা মূল্য $3,739 নতুন উচ্চতায় পৌঁছানোর পর কমে $3,712 প্রতি আউন্সে নেমে এসেছে। একইভাবে রুপোর ডিসেম্বর ওয়াদা মূল্য $43.43 উচ্চতায় পৌঁছানোর পর $42.14 প্রতি আউন্সে লেনদেন হচ্ছে। বণিকেরা এই মূল্য হ্রাসকে স্বাভাবিক মুনাফা তোলার ফল হিসেবে দেখছেন। তাদের মতে এই পতন সাময়িক এবং আগামী দিনে দাম আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে তারা কেন্দ্রীয় ব্যাংকগুলোর বিপুল কেনাকাটা এবং আমেরিকায় সুদের হার কমার প্রত্যাশাকে চিহ্নিত করছেন। পাশাপাশি এই বাজারে ব্যাপক ফটকাবাজিও চলছে। এই মূল্যবৃদ্ধি বিনিয়োগকারীদের জন্য লাভজনক হলেও গয়না ব্যবসায়ীরা এতে কিছুটা হতাশ। ছাত্রী খুনে উত্তাল রামপুরহাট। খুনের পর প্রমাণ লোপাটের জন্য দেহ 20টা টুকরো করে কাটার অভিযোগ। তারপর সেই দেহাংশ ফেলা হয় জলে। 20 দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার হয় ছাত্রীর পচাগলা দেহাংশ। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে স্কুলেরই ভৌতবিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পাল। বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করেন উত্তেজিত জনতা। তাকে ধরে টানা হিচড়া করতে থাকেন। উদ্ধার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে, কী কারণে নৃশংসভাবে খুন করা হলো ওই ছাত্রীকে? অভিযোগ, বিয়ের জন্যই নাকি 7ম শ্রেণীর ওই ছাত্রীকে চাপ দিচ্ছিলেন শিক্ষক। বারবার তাকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ। কিন্তু বিয়ে করতে রাজি হয়নি ওই ছাত্রী। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়াতেই খুন, এমনটাই অনুমান করছে পুলিশ। প্রাথমিক তদন্তে তেমনটাই জানা গিয়েছে। গ্রামের এক বাসিন্দা বলছেন, আমাদের গ্রামের ছেলেমেয়েরা এখন অনেকেই মুখ খুলছে। ওরা বলছে ওই ছাত্রীকে যাতায়াতের পথে বারবার আটকাতো ওই স্যার। অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলতে দিত না। বিয়ের প্রস্তাব দিয়েছিল, বলেছিল বড় হও তোমাকেই বিয়ে করব। কিন্তু 28 তারিখ যে মনোজ স্যারই নিয়ে পালিয়েছিল সেটা বুঝতে পারিনি। বুধবার রাতভর ওই শিক্ষককে জেরা করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 28 অগস্ট টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল 7ম শ্রেণীর ওই ছাত্রী। পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। মঙ্গলবার গভীর রাতে রামপুরহাট থানার কালীডাঙ্গা গ্রামের কাছে জলাজমি থেকে তার পচা গলা মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। বীরভূমের রামপুরহাটে 7ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। 20 দিন পর ওই ছাত্রীর 5 টুকরো করা পচাগলা বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। এই ঘটনায় অভিযুক্ত স্কুলের শিক্ষক মনোজ কুমার পালকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর তার ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ যা পেয়েছে তাতে চোখ কপালে উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মনোজের ভাড়া বাড়ি থেকে সেক্স টয়, সেক্স ভাইব্রেটর এবং বিভিন্ন ওষুধ কোম্পানির কন্ডোম উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রামপুরহাট থানার পুলিশ বাড়িটি সিল করে দিয়েছে। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের 6 বছর আগে তার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায়। অভিযোগ, দাম্পত্য জীবনেও সে একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ত। বিবাহবিচ্ছেদের পর সে যে বাড়িতে ভাড়া থাকত সেখানেও তার কাজের মেয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা গেছে। ছাত্রীটিকে খুন করার পর তার দেহ 5টি টুকরো করে বস্তায় ভরে জলাজমির নালায় ফেলে দেওয়া হয়েছিল। পুলিশ এখনও পর্যন্ত 2টি বস্তা উদ্ধার করেছে, তবে ছাত্রীর দেহের নিচের অংশ এখনও খুঁজে পাওয়া যায়নি। পুলিশের ধারণা, তথ্য প্রমাণ লোপাটের জন্য এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। আন্তর্জাতিক চাপ ও রাষ্ট্রসংঘের নিন্দা উপেক্ষা করে গাজায় ফের বড়সড় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত 24 ঘণ্টায় তাদের অতর্কিত হামলায় 98 জন প্যালেস্টিনীয় প্রাণ হারিয়েছেন। প্যালেস্টাইনের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই সময়ের মধ্যে আহতের সংখ্যা 385। বহু দেহ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে। 2023 সালের অক্টোবরে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত 65,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। সাম্প্রতিক এক তদন্ত প্রতিবেদনে রাষ্ট্রসংঘ এই হত্যাকাণ্ডকে গণহত্যা বলে উল্লেখ করেছে। রিপোর্টে বলা হয়েছে, নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলি সেনারা ত্রাণ শিবির এবং হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানেও বোমা হামলা চালিয়েছে। মঙ্গলবার এই রিপোর্ট প্রকাশ হবার পরেই ইসরায়েল তা অস্বীকার করে এবং গাজায় নতুন করে হামলা শুরু করে। রাষ্ট্রসংঘের রিপোর্টে ইসরায়েলি বাহিনীর এই নৃশংসতাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডে গণহত্যা বিবেচনার জন্য 5টি বিষয়ের মধ্যে 4টি প্যালেস্টাইনে ইসরায়েলি বাহিনী কার্যকলাপে লক্ষ্য করা গেছে। এর মধ্যে রয়েছে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষদের হত্যা করা, তাদের শারীরিক ও মানসিক ক্ষতি করা, ইচ্ছাকৃতভাবে গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করার জন্য পরিকল্পিত পরিস্থিতি তৈরি করা এবং জন্মরোধ করা। রাষ্ট্রসংঘের এই রিপোর্ট ইসরায়েলের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পথ খুলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে মানবাধিকারের পক্ষে উচ্চকণ্ঠ হওয়া সত্ত্বেও আমেরিকা ইসরায়েলের পাশে থাকায় তাদের ওপর চাপ কম, যদিও এক পর্যায়ে মার্কিন পরামর্শ উপেক্ষা করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। ইসরায়েল যথারীতি রাষ্ট্রসংঘের এই তদন্ত রিপোর্ট বাতিল করেছে। নেতানিয়াহু সরকারের পাল্টা কটাক্ষ, রাষ্ট্রসংঘ কি এখন হামাসের মুখপত্রের ভূমিকা পালন করছে? উল্লেখ্য, 2023 সালের অক্টোবরে হামাস প্রথম ইসরায়েলে রকেট হামলা চালিয়েছিল এবং কয়েকজন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে।
সেই হামলায় 1000-এর বেশি মানুষ নিহত হন। এরপর থেকে ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। নেতানিয়াহু প্রকাশ্যেই ঘোষণা করেছিলেন গাজাকে নিশ্চিহ্ন না করে তারা থামবে না। রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী যুদ্ধবিরতি ভেঙে নতুন করে হামলায় গত 4 মাসে 12,511 জন নিহত এবং 53,607 জন আহত হয়েছেন। সব মিলিয়ে গাজায় আহতের সংখ্যা প্রায় 1.5 লাখ। একের পর এক হাসপাতালে হামলা হওয়ায় আহতদের চিকিৎসা পরিষেবা দেওয়াও কঠিন হয়ে পড়েছে, ফলে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে।